আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আ আমি মোহাম্মদ রাজু। আজকে আমরা হচ্ছে হিসাব সমীকরণ কিভাবে করতে হয়, হিসাব সমীকরণের সেই বিস্তারিত দেখব এবং একটা ম্যাথের মাধ্যমে মানে একটা সৃজনশীল অঙ্কের মাধ্যমে আমরা সেটা হিসাব সমীকরণের ফুল যে কিভাবে কি করতে হবে, কি বিশ্লেষণ করতে হবে, কেন প্রয়োজন বা কিভাবে আমরা এটা খুব সহজে এটা করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসটি থেকে জানবো। ওকে। সো আমি এখানে যে ম্যাথটা রেখেছি সেটা হচ্ছে এসএসসি হিসাব বিজ্ঞান মানে নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান আছে সেটার লেনদেন চ্যাপ্টারের সৃজনশীল 1 যে ম্যাথ যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি এখানে দিয়েছি। ওকে। সো এখানে যেটা বলা আছে যে হচ্ছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওকে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে কিছু ঘটনা দেওয়া আছে। এটা হচ্ছে রিফাত এন্টারপ্রাইজ মানে ব্যবসা প্রতিষ্ঠান। আ তার ব্যবসা প্রতিষ্ঠানের এই ডিসেম্বর মাসের কিছু ঘটনা এখানে আমাদের দেওয়া আছে। ওকে। এই ঘটনাগুলো থেকে আমরা আগে লেনদেন চিহ্নিত করব। লেনদেন চিহ্নিত করার পরে সেটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে আমরা সেটা হিসাব সমীকরণে লিখব। ঠিক আছে? ওকে। এখানে ডিসেম্বর ১ আমি যদি এখানে লিখি ডিসেম্বর ১ ওকে। ডিসেম্বর ১ কি বলা আছে? দেখেন ৳৫০,০০০ নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করা হলো। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা কিসের হিসাব বিজ্ঞান করতেছি? আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান করতেছি। আমরা এই যে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান করতেছি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব মানে কোন ব্যক্তির ব্যক্তিগত হিসাব বিজ্ঞান করতেছি না। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব ক বি বি আ হিসাব হিসাব বিজ্ঞান করতেছি। সো আমরা আ বি বি লিখি। বি মানে হচ্ছে বিজনেস মানে ব্যবসা প্রতিষ্ঠান। ওকে। এখন দেখেন আমার আমার ওই ঘটনাগুলোকেই আমি লেনদেন হিসেবে চিহ্নিত করব। মানে ওই ঘটনাগুলো থেকে আমি লেনদেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে নিয়ে আসবো। যেগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। কোনো না কোনো বা ভালোভাবে প্রভাবিত করে সেই লেনদেনগুলো মানে সেই ঘটনাগুলোকে আমি চিহ্নিত করে সেগুলোকে বিশ্লেষণ করে দ্যাটস ওয়াই আমি আমার হিসাব সমীকরণে লিখবো। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন দেখেন ১ নাম্বার কি বলা আছে? ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করা হলো। মানে ৳৫,০০,০০০ নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা যখন শুরু করবে টাকা প্রতিষ্ঠানকে আসছে। এখানে একটা হচ্ছে প্রতিষ্ঠান আসছে। তাহলে এই যে ৳৫০,০০০ নিয়ে শুরু করা হলো, তাহলে এখানে ৫০,০০০ সরি ৳৫,০০,০০০ প্রতিষ্ঠান আসছে, আসছে। এখন কি নগদ টাকা বলা আছে? বা চেকে বলা আছে? কোন কিছুই বলা নাই। তো যদি মাথায় রাখবেন প্রতিষ্ঠানে যদি নগদ না ধারে না বাকিতে কোন কিছুই বলা না থাকে তাহলে সেটা হচ্ছে আমরা নগদই ধরে নিব। তার মানে এখানে যে ৳৫,০০,০০০ ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, আসছে তার মানে কি, কি টাকা আসছে? নগদ টাকা আসছে। ওকে। নগদ টাকা আসছে। খুব সিম্পল একটা বিষয়। নগদ টাকা আসছে। এখন দেখেন এই যে নগদটা কি? নগদটা হচ্ছে একটা সম্পদ। তো এই যে প্রতিষ্ঠানে আরেকটা জিনিস যে প্রতিষ্ঠানে ৳৫,০০,০০০ আসলো ব্যবসা প্রতিষ্ঠানে এই যে বিজনেসে টাকার পরিমাণ বাড়ছে? এই যে ৳৫,০০,০০০ আসলো, বিজনেসে কি ৳৫,০০,০০০ টাকার পরিমাণ বাড়ছে? হ্যাঁ, টাকার পরিমাণ বাড়ছে। তাই আমাদের কি নগদ বাড়ছে। নগদ মানে কি? একটা সম্পত্তি। নগদটা কি? একটা সম্পত্তি। নগদটা হচ্ছে একটা সম্পত্তি। তার মানে কি? সম্পত্তির পরিমাণও বাড়ছে। নগদের পরিমাণ বাড়ছে যেহেতু সম্পত্তির পরিমাণও বাড়ছে। ওকে। এবার কোয়েশ্চেন করব। এখানে এই যে নগদ টাকাটা বাড়ছে, কিভাবে বাড়ছে? মানে কেন বাড়ছে? মানে আমরা জানি প্রতিষ্ঠানে কখন নগদ টাকা বাড়ে? প্রতিষ্ঠানে কখন নগদ টাকা বাড়ে? যখন হচ্ছে প্রতিষ্ঠান আপনার হচ্ছে সার্ভিস দেয় বা পণ্য বিক্রয় করে। ঠিক আছে? কোন সেবা দিয়ে থাকে, পণ্য বিক্রি করে, প্রতিষ্ঠানে কোন আসবাবপত্র বিক্রি করছে। তখন আমার প্রতিষ্ঠানে টাকা আসবে। ঠিক আছে? এটাই তো? হ্যাঁ। আরেকটা হচ্ছে মূলধন দেয়। মালিক যদি মূলধন দেয় তাহলে টাকা আসবে। তাহলে এখানে আরেকটা কে দিতে পারে? মালিক দিতে পারে। তাহলে এই নগদ টাকা কে দিল? যে মূলধন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো। এখানে শুরুর সময়তে টাকাটা কে দেয়? মালিক দেয়। কে দেয়? মালিক দেয়। মালিক দিয়েছে। ওকে? মালিক দিয়েছে। এখন মালিক যেটা দেয়, মালিকের ২ টা জিনিস দিয়ে থাকে। মানে প্রতিষ্ঠান থেকে মালিকের সাথে ২ টা সম্পর্ক থাকে। একটা হচ্ছে আ মালিক সুবিধা দেয়, ঠিক আছে? একটা হচ্ছে সুবিধা দেয়, আরেকটা হচ্ছে সুবিধা নেয়। ওকে। মালিক যদি সুবিধা দিয়ে থাকে সেটাকে আমরা মূলধন বলব। কি বলবো? মূলধন বলব। আর মালিক যদি কোন সুবিধা নেয় সেটাকে আমরা উত্তোলন বলব। কি বলব? উত্তোলন বলব।
ঠিক আছে? তাহলে আমরা জানি মালিকের সম্পর্ক। মালিক প্রতিষ্ঠানে ২ টা জিনিস দিয়ে থাকে। একটা হলো সুবিধা দিয়ে থাকে, আরেকটা সুবিধা নিয়ে থাকে। মালিক যদি যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে মূলধন, মালিক যদি কোনো সুবিধা নেয় সেটা হচ্ছে উত্তোলন। মালিক সুবিধা দিচ্ছে। যেমন হচ্ছে ব্যবসা শুরু করছে। তাহলে মালিক টাকাটা দিছে। তো মালিক সুবিধা দিছে। ব্যবসা প্রতিষ্ঠানে কি দিছে? সুবিধা দিছে। তো সুবিধা দিলে কি হইছে? এখানে মালিকের কি বেড়েছে? মূলধন বৃদ্ধি পাইছে। কি বাড়ছে? মালিকের মূলধন বৃদ্ধি পাইছে। আর মূলধন কার সাথে সম্পর্ক? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব সম্পর্ক। আমরা জানি এই যে এখানে যদি লিখি মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? ৪ টা। একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে উত্তোলন। হ্যাঁ? উত্তোলন। এই ৪ টা হচ্ছে আমার মালিকানা সত্ত্বের উপাদান। ঠিক আছে? এই যে ৪ টার মধ্যে হচ্ছে মূলধন যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। মানে এই ২ টো যদি বৃদ্ধি পায়, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এই ২ টা হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর ব্যয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। মানে ব্যয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? আর ব্যয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এটা হলো কথা। এখন দেখেন তাহলে কি আমার এই যে মূলধন বৃদ্ধি পেয়েছে। তার মানে মূলধন বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ওই কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ওকে। এখন সুবিধা নেয় কি? যেমন হচ্ছে এখানে আরো কিছু বলা যায় যে মালিক কি করতে পারে? ব্যবসায় শুধু মূলধন দেয়? না। মালিক যদি যেমন সে নিজে ব্যবহারকৃত কোনো আসবাবপত্র, হ্যাঁ? সেটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য দেয়। তাহলে সেটাকে সুবিধা দিচ্ছে। তাহলে সেটাও মূলধন হবে। আবার যদি মালিক নিজের ব্যক্তিগত পকেট থেকে মানে ব্যক্তিগত টাকা থেকে যদি ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারী বেতন পরিশোধ করে দেয়, সেটাও কি মানে ব্যবসা প্রতিষ্ঠানে সুবিধা দিচ্ছে। তাহলে সেটা কি মূলধন। ঠিক আছে? ওকে। এখন সুবিধা নেয় কি? উত্তোলন আমরা জানি। যেমন হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের ব্যক্তিগত যদি ট্যাক্স থাকে, ব্যক্তিগত ট্যাক্স যদি ব্যবসা প্রতিষ্ঠান আ নিজের হয়ে পরিশোধ করে দেয়, মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করে দেয়। মানে মালিকের ট্যাক্স ব্যবসা প্রতিষ্ঠানের পরিশোধ করে দিচ্ছে, সেটাকে আমরা মূলধন উত্তোলন বলব। তারপর হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো মানে পণ্য নিয়ে যায় তাহলে সেটাও কি উত্তোলন হিসেবে কাউন্ট করব। কোনো টাকা নিয়ে গেলে সেটাও মানে উত্তোলন হিসেবে কাউন্ট করব। তারপর হচ্ছে যে মালিকের কোনো ছেলের আ স্কুলের বেতন, ফি বা কোনো কিছু যদি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকে তাহলে সেটাও কি আমরা উত্তোলন দিয়ে থাকবো। মানে কি এখানে ব্যবসা প্রতিষ্ঠানকে মালিককে কি দিচ্ছে? সুবিধা দিচ্ছে। তাহলে সেটাকে আমরা উত্তোলন হিসেবে কাউন্ট করব। আর যদি সুবিধা নেয় তাহলে সেটাকে মূলধন হিসেবে কাউন্ট করব। তো আশা করি এই যে মালিকের যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে। এবার দেখেন নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আমাদের হিসাব সমীকরণ এখানে আমরা ১ম হচ্ছে তারিখ, এটা হচ্ছে উদ্বৃত্ত, এরপরে হচ্ছে উদ্বৃত্ত, এটা হচ্ছে সম্পত্তি সমান দায়, আরেকটা হচ্ছে মানে মালিকানা সত্ত্ব আরকি। ওকে? ওকে। এখন সম্পদের নাম কি? নগদ। ঠিক আছে? একটা সম্পদের নাম কি? নগদ। ওকে। এটা কত তারিখ? আ আরেকটা কি হচ্ছে মূলধন। মূলধন তো এখানে আছে। ২০০০ সত ২০০০ কত ১০ তাই না? ২০১৭ সরি ২০১৭ ডিসেম্বর ১ তারিখ। তাহলে ডিসেম্বর ১ তারিখে কি হয়েছে? ৳৫,০০,০০০ মানে এই যে সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদনামা সম্পদ বৃদ্ধি হয়েছে ৳৫,০০,০০০। তাহলে এখানে ৳৫,০০,০০০ আসবে। ওকে। এরপরে সমান আমার কি উম আম এই যে মালিকানা সত্ত্ব মানে মূলধন বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে কত? ৳৫,০০,০০০। ঠিক আছে? ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের আ যে ১ম মানে ১ ডিসেম্বরের লেনদেনের প্রভাব। দ্বিতীয়টা দেখেন, ওকে। দ্বিতীয়টা কি বলছে? ৩ ডিসেম্বর যেটা, সেটা হচ্ছে তার ১ নম্বর ৩ ডিসেম্বর বলছে ব্যাংকে আ ৳৫০,০০০ নিয়ে একটা হিসাব খোলা হইছে। তাহলে আমি তাহলে হচ্ছে হিসাব খোলা হইছে। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠান কি টাকা চলে গেছে? হ্যাঁ। তাহলে ব্যাংকে হিসাব করলে কি প্রতিষ্ঠানে টাকা চলে গেছে। তাহলে কি চলে গেছে? টাকা চলে গেছে। কি টাকা চলে গেছে? কোন কিছু বলা আছে? কোন কিছু বলা না মানে আমরা প্রতিষ্ঠান থেকে কি চলেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ হ্রাস পাইছে। নগদ হ্রাস পাইছে। নগদ কার সাথে সম্পর্ক? নগদ মানে কি সম্পদ। তার মানে কি সম্পত্তি হ্রাস পাইছে। এটাই তো? ওকে। এখন দেখেন কেন হ্রাস পাইছে? এই কেনর আনসারটা আমাকে বের করতে হবে। Why it is decrease কেন এটা কমে গেল? কারণ হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। এখন আমি নগদের টাকা মানে নগদে আমার কাছে ৳৫০,০০০ ছিল সেটা আমি ব্যাংকে জমা দিছি।
তাহলে ব্যাংকে জমা দিলে কি ব্যাংকটাও কি ব্যাংক একটা তাহলে কি হয়েছে এটা ব্যাংক, আমরা এখানে ব্যাংক লিখবো। ওকে, তাহলে আমার নগদ হাত থেকে চলে গেছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদে কমে গেছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, হিসাব খোলার কথা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংকটা কি একটা সম্পদ, এটা কি এই ব্যাংকটা কার সম্পদ, মানে এই ব্যাংক হিসাবটা কার, এটা ব্যবসা প্রতিষ্ঠানের, ঠিক আছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান এটা কি একটা ব্যাংকটা কি একটা সম্পদ, একটা সম্পদ। তাহলে এখানে সম্পত্তি কি পাইছে বৃদ্ধি পাইছে, মানে নগদ নামক সম্পত্তি হ্রাস পাইছে আর ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে। এখন দেখেন ব্যাংক কেন ব্যাংক হলো, দেখেন আমাদের এখন তো প্রত্যেকটা ব্যক্তিরই কি এক একটা ব্যক্তিরই ২-৩টা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তেমনি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তো এখানে অনেকগুলো লেনদেন করে, অনেক ট্রান্সেকশন করে থাকে। তাহলে এখানে তো ব্যবসা প্রতিষ্ঠানের অনেক লেনদেনই হবে। এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে? ওকে। এখন সেজন্য বলতে চাচ্ছিলাম তেমনি আমাদের আ ব্যাংকের মানে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যাংক হিসাব খোলা হইছে। নগদের টাকা কমে গেছে, ব্যাংকের টাকাটা বাড়ছে। ক্লিয়ার? ওকে। তাহলে কত টাকা? এখানে ৳৫০,০০০। তাহলে এখানে ৳৫০,০০০ নগদে কি? নগদে ৳৫০,০০০ কমে গেছে। তাহলে এটা হচ্ছে ডিসেম্বর ৩ নগদে ৳৫০,০০০ কমে গেছে। ঠিক আছে? নগদে ৳৫০,০০০ কমে গেছে। আরেকটা ব্যাংক। আরেকটা এটাও কি সম্পত্তি। এই যে ব্যাংক সম্পত্তি সম্পত্তির জায়গায় আরেকটা হবে কি? হিসাব কি হবে? ব্যাংক। তো কত? ৳৫০,০০০ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? ওকে। এরপরেরটা দেখেন, তাহলে এটা ক্লিয়ার? হ্যাঁ। এরপর হচ্ছে ৫ নাম্বারটা দেখেন। ৫ ই ডিসেম্বর দ্বারে পণ্য ক্রয় করা হইছে। দ্বারে পণ্য এই যে দ্বারে পণ্য ক্রয় করা হইছে ৳২৫,০০০। তো এটা কোথায় লিখব? এখানে। দ্বারে এটা হচ্ছে বিজনেস, দ্বারে পণ্য ক্রয় করছে। তাহলে দ্বারা পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠানে কি আসছে? পণ্য আসছে। কি আসছে? প্রতিষ্ঠানে পণ্য আসছে। প্রতিষ্ঠানে কি আসছে? প্রতিষ্ঠানে পণ্য আসছে। এই কথাগুলো জাস্ট এই কনসেপ্ট গুলো তাহলে এই যে পণ্য ক্রয় করছে, প্রতিষ্ঠানে কি আসছে? পণ্য আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য, মাল, হ্যাঁ? এগুলোর নামে কোনো হিসাব হয় না। তো যদি পণ্য ক্রয় করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাবটাই ধরবো। কি ধরবো? ক্রয় হিসাব ধরবো। এখন এখানে পণ্য ক্রয় করার ফলে ক্রয় কি পরিমাণ বাড়ছে না কমছে? ক্রয়ের পরিমাণ বাড়ছে প্রতিষ্ঠানে। কি বাড়ছে? ক্রয়ের পরিমাণ বাড়ছে। এখন ক্রয়টা কি? প্রতিষ্ঠানের জন্য। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করলে কি হবে? প্রতিষ্ঠানের ব্যয় হবে। ব্যয় হবে। তাহলে কি ক্রয় বাড়ছে মানে কি? ব্যয় বাড়ছে। ঠিক আছে? এখন দেখেন ব্যয় কার সাথে সম্পর্ক? ওই যে বললাম ব্যয় মালিকানার সাথে সম্পর্ক। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি বাড়বে? কমবে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কি পাবে? কমবে। ঠিক আছে? ওকে। এটা হলো আমার আল্টিমেট রেজাল্ট যেটা আমার এখানে প্রভাবিত করবে। গুড। এই যে পণ্যটা ক্রয় করলো, মানে ব্যয় হইছে, এই যে ব্যয় হইছে, হ্যাঁ? এই যে ব্যয়টা হইছে, কেন হলো? এই ব্যয়টা কেন হলো? Why? কারণ হচ্ছে আমার আ পণ্য ক্রয় করা হইছে। এখন কি এই যে ব্যয় করা হলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে? যাওয়ার কথাই। আমি যদি পণ্য ক্রয় করি আমার টাকা চলে যাওয়ার কথা। হ্যাঁ? সেই জায়গায় কি? ধারে ক্রয় করা হইছে। কিসে ক্রয় করা হইছে? ধারে ক্রয় করা হইছে। ধারে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? আমি আগে একবারে যে সমস্ত এগুলো বেসিক বুঝাইছিলাম আরো আগে মানে আগের ক্লাসগুলোতে তখন আমি বলেছিলাম যে ধারে পণ্য ক্রয় করলে হচ্ছে পাওনাদারের সৃষ্টি হয়। এটা বলেছিলাম। তারপর এখানে আবারও বলে দিই। তাহলে এখানে হচ্ছে আমার কি? ব্যয় করছে। ব্যয় করলে কি প্রদান করছে? প্রদান বলতে কোন কিছুই প্রদান করা হয় না। তার মানে কি আমার দায় সৃষ্টি হইছে। দায়। হ্যাঁ? এই দায়ের নামটা কি? দায়ের নামটা হচ্ছে পাওনাদার। পাওনাদার। ওকে? পাওনাদার বৃদ্ধি পাইছে। মানে আমার এখানে যেহেতু আমি টাকাটা পরিশোধ করি নাই, তাহলে আমার দায় বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পাইছে মানে কি? পাওনাদার বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? পাওনাদার বৃদ্ধি পাইছে মানে দায় বৃদ্ধি পাইছে, একই কথা। ওকে। এখন দেখেন এই পাওনাদারটা সৃষ্টি হলো কিভাবে? কারণ আমরা এখানে যদি আমি বলে দেই যে ব্যবসা প্রতিষ্ঠান, যদি ব্যবসা প্রতিষ্ঠানের নাম বলা থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হইছে। মানে ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে ক্রয় করা। ঠিক আছে? বা হচ্ছে ধারে পণ্য ক্রয় বা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে ক্রয় করলে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। ঠিক আছে? ওকে। এখন আমি এটাও আপনাকে
করে দিছি যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যদি বলা হয় যে মিস্টার রহিমের কাছ নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে মিস্টার রহিমটা কি পানাদার বা দায়। তারপর হচ্ছে দ্বারে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে পানাদার হবে। বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে তাহলে পানাদার হবে। তাহলে এই যে পানাদারের এখন বর্তমান যে নাম আধুনিক নাম এটাকে আমরা পদ পদ হিসেব। ঠিক আছে? ওকে। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে ভাই অনেক জায়গায় যে পানাদার থাকে না, পদেই থাকে। তাহলে আপনি বিবিধ মানে পদ হিসেবেও দিতে পারেন। সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তাহলে আমার কি পাইছে? ব্যয় বৃদ্ধি পাইছে। আর ফানাদার নামক দায় বৃদ্ধি পাইছে। তো ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর হচ্ছে আমার পানাদার দায় বৃদ্ধি পাবে। সো কত টাকা এখানে? 25,000 টাকা। তো সিম্পল আমার প্রথম হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 25,000 টাকা। এটা হচ্ছে ডিসেম্বর 5 ঠিক আছে? কত টাকা? 25,000 টাকা হ্রাস পাবে। হ্যাঁ, ওকে। আর দায়ের নাম কি? পাওনাদার 25,000 টাকা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ওকে। এটাই হলো। তাহলে এই লেনদেনটা ক্লিয়ার? হ্যাঁ। এরপরে 7 নাম্বার দেখেন। 7 ডিসেম্বর নগদে পণ্য বিক্রয়। এই যে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 45,000 টাকা। এটা হচ্ছে 4 নাম্বার এখানে দিই। বিজনেস বিক্রয় করছে। তাহলে বিক্রি করলে এখানে নগদে বিক্রি করছে। নগদে বিক্রি করছে। কি করছে? বিক্রি করছে। কি করছে? বিক্রি করছে। ওকে? বিক্রি করছে। এখন বিক্রি করলে প্রতিষ্ঠানে টাকা পরিমাণ আসে না যায়? আসে। বিক্রি করলে প্রতিষ্ঠানে কি? নগদ টাকা আসবে। নগদ টাকা আসবে। তাহলে নগদের পরিমাণ বাড়বে না কমবে? বিক্রি করলে নগদের পরিমাণ বাড়ে। তো নগদ কি সম্পদ। তার মানে কি? সম্পত্তির পরিমাণে কি হবে? বাড়বে। ঠিক আছে? ওকে। এখন বিক্রি করলে কি হয়? বিক্রি করলে হচ্ছে আয় হয়। বিক্রি করলে কি হয়? আয় হয়। ওকে। এখন দেখেন এখানে কি বিক্রির পরিমাণ কমছে না বাড়ছে? বিক্রি করছে যেহেতু বিক্রির পরিমাণ বাড়ছে। তার মানে কি আয়ের পরিমাণও বাড়ছে। এখন আয় কার সাথে সম্পর্ক? আয় হচ্ছে এই যে বললাম আয় হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। তাই আমাদের এখানে কি হবে? ওই বাড়বে। এটা হলো আমার আল্টিমেট বিষয়। মানে আমার যদি বিক্রয় বাড়ে, আয় বাড়বে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। এখন জাস্ট শুধু এটা এখানে আমি পুট করব আর কোনো কিছুই না। তাহলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে কত? ৪৫,০০০ টাকা। ৪৫,০০০ টাকা। আর নগদ বাড়বে কত? ৪৫,০০০ টাকা। ওকে। কত তারিখ? ডিসেম্বর ৭। ঠিক আছে? ওকে। এরপরটা দেখেন ১০ নাম্বার মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে, আমি যদি এখানে ৫ নাম্বার দেই, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে নিজের প্রয়োজনে ব্যাংক থেকে নেয়, লোন নেয় বা যাই কিছু করুক না কেন বা মালিকের ব্যক্তিগত সম্পত্তি পুড়ে গেছে, যাই হোক, তাহলে সেটাকে আমি কি বলবো? লেনদেন বলবো? না। সেটাকে কি বলবো না? লেনদেন বলবো না। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই যে মালিকের যে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিছে এটা তো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। তো আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য ছিল। লেনদেনের বৈশিষ্ট্য কি ছিল? মনে আছে তো? আমার লেনদেনের বৈশিষ্ট্য ছিল যে হচ্ছে অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। ঠিক আছে? কমপক্ষে ২ টা পক্ষ থাকতে হবে। মানে যেটাকে দ্বৈত সত্তা বলতেছি। মানে হিসাব সমীকরণে প্রভাবিত করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ঘটনার মধ্যে যদি না থাকে তাহলে আমি সেটাকে কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। ইজি একটা বিষয়। তার মানে কি? আমার এই যে মালিক ব্যক্তিগত মানে ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাবিত করছে? করে নাই। ঠিক আছে? আর্থিক অবস্থা পরিবর্তন করবে। মানে কি? এই যে মালিকানা সত্ত্ব দায় সম্পদের পরিবর্তন করবে? করবে না। তাহলে সেটা কি আমি লেনদেন বলতে পারবো? পারবো নয়। ঠিক আছে? ওকে। এটা ঘটনাই থাকবে। ওকে। এরপরে হচ্ছে আমার ১৫ নাম্বার। আমরা সিরিয়ালের ৬ নাম্বারে আসছি। আচ্ছা, ১৫ নাম্বার কি বলছে? ১৫ নাম্বার বলছে ৪৫,০০০ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের পরামর্শ প্রদান। আগের মতোই। আমি আসবাবপত্রের ফরমাইশ দিছি। অর্ডার দিছি। এই যে যেমন হচ্ছে না আমরা দেখবো বিভিন্ন শপগুলাতে সেলসম্যানরা আইসা কি ওই যে লিস্ট নিয়ে যায়।
লিস্ট মানে পণ্যের লিস্ট নিয়ে যায়। পণ্যের লিস্ট নিয়ে গেলে কি না অর্ডার নিয়ে যায়। অর্ডার নিয়ে অর্ডার নিলে কি ওখানে কি আমি কোনো ট্রান্সেকশন করতেছি, কোনো লেনদেন করতেছি? মানে কোনো টাকা আদান-প্রদান করতেছি? করতেছি না। যদি আমার কোনো আদান-প্রদান না হয় বা এটার দ্বারা কোনো অর্থ সম্পর্ক আছে নাই, এটার আর্থিক অবস্থা তখন মানে এই যে অর্ডারটা দিছি, অর্ডারটা দেওয়ার ফলে কি আমার হিসাব সমীকরণ কোনো প্রভাবিত করবে? করবে না। হিসাব সমীকরণ যদি প্রভাবিত না করে তাহলে আমি সেটাকে লেনদেন বলবো? লেনদেন বলবো না। ক্লিয়ার? ওকে। তাহলে আমি লেনদেন ওই জিনিসটাকে লেনদেন বলবো যে জিনিসটা দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাবিত করবে। তো যেহেতু আমার পরামর্শ প্রদানের মানে আসবাবপত্র অর্ডার দিছি, এরপরে আমার প্রতিষ্ঠানে কোনো প্রভাবিত করবে না। তো সেহেতু এটাকে আমি লেনদেন বলতে পারবো না। ক্লিয়ার? ওকে। তাহলে মানে আমাদের ১০ নাম্বার সরি ১৫ নাম্বারটাও লেনদেন নয়। লেনদেন নয়। ক্লিয়ার? ওকে। লাস্ট ওয়ান যে হচ্ছে আ সেটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। কাকে পরিশোধ করা হয়েছে? পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের বিজনেসের এগুলা কি? লেনদেন নয়। ওকে। তাহলে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। ওকে। পাওনাদারকে পরিশোধ করলে প্রতিষ্ঠান থেকে কি চলে যায়? পরিশোধ করছে, টাকা পরিশোধ করছে, নগদ টাকা চলে গেছে। কি চলে গেছে? নগদ চলে গেছে। নগদ কমে গেছে। নগদ কমে গেছে মানে কি? সম্পত্তি কমে গেছে। এটাই তো? ওকে। এখন এই যে সম্পত্তি কেন কমে গেল? কারণ পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। এখন পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার পরিমাণ বাড়ে না কমে? পাওনাদার পরিমাণ কমে। সিম্পল। কেউ আমাদের থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৳১,০০,০০০ পাবে। এখন তাকে ৳৩০,০০০ বা ৳৫০,০০০ পরিশোধ করা হয়েছে। এখন কি সে আর ৳১,০০,০০০ পাবে আমাদের কাছ থেকে? না। তাহলে তার পাওনার পরিমাণ কমে যাবে না? মানে তার আমাদের পাওনাদারের পরিমাণ কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। ঠিক আছে? ওকে। তো পাওনাদারটা কি? পাওনাদারটা হচ্ছে একটা দায়। তাই না? তার মানে কি? দায়ের পরিমাণ কি? কমে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে সিম্পল পাওনাদারকে পরিশোধ করলে নগদ নামক সম্পত্তি কমে যাচ্ছে আমার। আর অপরদিকে আমার পাওনাদার নামক দায় কমে যাচ্ছে। কত টাকা? আমাদের এখানে কত টাকা বলা আছে? ৳১৫,০০০। ওকে, ওকে ৳১৫,০০০। তাহলে আমরা এখানে নগদ নামক সম্পত্তি ৳১৫,০০০ হ্রাস পাবে। ঠিক আছে? আর হচ্ছে আমার দায় থেকে ৳১৫,০০০ কমে যাবে। ক্লিয়ার? ওকে। এটাই হচ্ছে এটা কত নাম্বার? আ এটা হচ্ছে ২০ নাম্বার, ডিসেম্বর ২০। ওকে। তাহলে আমাদের এই হলো আমাদের লেনদেনের বিশ্লেষণ আমরা বসাইছি। এবার জাস্ট আমরা যোগ করব। ঠিক আছে? যোগ করব। এখানে যোগ হলো ৫,৫০,০০০ তাহলে হচ্ছে ৳৪,৮০,০০০ হয়। ৪,৮০,০০০ আর এখানে থাকে ৫০,০০০। ঠিক আছে? সমান এখানে ১০ আর এখানে ৫,২০,০০০। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে আমার উদ্বৃত্ত। কি? উদ্বৃত্তের পরিমাণ। আর মোট কত আসে? মোট হচ্ছে ৫,৩০,০০০। ৫,৩০,০০০। এটাই হচ্ছে আমার হিসাব সমীকরণের আ ম্যাথ। এই যে ১ নম্বরের সমাধান। দেখেন এইটা করতে গেলে আমাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মানে না জানেন, আপনি কিন্তু এগুলা কি করলে হবে? হয়তো আপনি বই থেকে দেখে করে ফেললেন। কিন্তু আপনার তো পরবর্তীতে আরো কম্পিটিটিভ বিষয়গুলো আসবে। যেমন আপনার এসএসসিতে আ এমসিকিউ আছে। এমসিকিউতে ভালো করতে গেলে আপনাকে এই বিষয়গুলা এই যে এটা তো জাস্ট ফ্রন্ট লাইনে থাকবে। বাট এর ভিতরে যে ব্যাকএন্ডে যে বিষয়গুলো থাকবে এগুলো আপনাকে বুঝতে হবে। দেখেন কিভাবে গেছে বিষয়গুলো। দেখেন কিভাবে গেছে। এই যে মালিকের সাথে কিভাবে কি আসছে। এই বিষয়গুলো যদি আপনি জানেন, ইন্টারনাল বিষয়গুলো জানেন তাহলে কিন্তু আপনি আপনার আউটপুট মানে ইনপুট ভালো থাকলে আউটপুট ভালো হবে। ঠিক আছে? আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে খুব অনেক কোয়েশ্চেন হয়। প্রত্যেকটা বছরই কোয়েশ্চেন হয়। সো
আপনি এখন এসএসসি লেভেল, আপনার যদি টার্গেট থাকে উপরে যে আমি ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, তাহলে আপনি এগুলো এখন থেকে এইভাবে পড়তে হবে। আপনি জাস্ট তদারকিত বইয়ের মতো যেভাবে দেওয়া আছে ওভাবে করে পড়লে আপনি কিছুই বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? এই বিষয়গুলো এটা যে আমাদের একটা হিসাব সমীকরণ করতে গেলে এর ব্যাকএন্ডে এই কাজগুলো আমাকে বুঝতে হবে। মানে আমার সর্বপ্রথম কাজটা কি? তাহলে আমরা হিসাব সমীকরণে কি করলাম? আমার ঘটনা আছে, ঘটনা, এই যে ঘটনা, ঘটনাগুলো থেকে আমি লেনদেন চিহ্নিত করলাম। লেনদেন চিহ্নিত। এই লেনদেন চিহ্নিতর পরে কি আসছে? আমি লেনদেনটাকে বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে কোথায় নিলাম আমি? যে হিসাব সমীকরণে নিলাম। ঠিক আছে? ওকে। আমি আমার ঘটনা, অনেক ঘটনা, প্রতিষ্ঠানে অনেক ঘটনা ঘটবে। সব ঘটনা, এই ঘটনাগুলো থেকে লেনদেন চিহ্নিত করতে হবে। দেখেন তার মধ্যে কিন্তু আমাদের ২ টা লেনদেন হয়ই নাই। তাহলে এখানে দেখো প্রতিষ্ঠানের নাম্বার যদি দেওয়া থাকে, নিচের কোনটি লেনদেন নয়? এই ম্যাথের মধ্যে কোনটা লেনদেন নয়? এই যে ১০ নাম্বার আর হচ্ছে ১৫ নাম্বারের কি লেনদেন নয়। যেহেতু ব্যবসা বাণিজ্য প্রভাবিত করে নাই। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে হিসাব সমীকরণে যদি প্রভাবিত করছে, এই যে চকের মাধ্যমে সেটা দেখাইছি। ক্লিয়ার? ওকে। তাহলে এই একটা বিষয় এভাবে আমাদেরকে বুঝতে হবে। তো আমি আমি আশাবাদী যে হচ্ছে আপনারা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আম আ যদি তারপরে কোনো কনফিউশন থাকে কোনো জায়গায় অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করবেন। আর হচ্ছে ক্লাসটা অবশ্যই বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন। আ আপ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।